হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর রায়ান মার্টিনের মডেল সেট 6 দেখব। ওকে, তো দেখো 6-এর যে কোশ্চেনগুলো, সেকশন এর কোশ্চেনগুলো কি বলছে। ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি একের দাগের অথবা কি বলছে, আচ্ছা অথবা নয়, একের দাগের যে কোশ্চেনটা এটাও করতে পারি আমরা, অসুবিধা নেই। বলছে ভূপৃষ্ঠে একটি বস্তুর ওজন ডাব্লু, ঠিক আছে, ভূপৃষ্ঠে মানে পৃথিবীর ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন ডাব্লু। ডাব্লু মানে কি জানো তোমরা? মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই জি এর মানটা কি? ভূপৃষ্ঠে, ঠিক আছে, মানে পৃথিবীতে জিটা কি? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার বলছে পৃথিবীর ভর অভিন্ন রেখে, মানে পৃথিবীর মাসটা সেম রয়েছে, বলছে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বস্তুটির ওজন কত হবে। তাহলে এখন সাপোজ ওজন ডাব্লু প্রাইম হবে। দেখো মাস সবসময় কনস্ট্যান্ট থাকে, কিন্তু জি এর মানটা চেঞ্জ হয়, তার দরুন কিন্তু ওজনটা চেঞ্জ হয়। তাহলে জি ধরলাম আমি, জি প্রাইম হবে। তাহলে জি প্রাইম আমাদেরকে বের করতে হবে, জি প্রাইম বের করতে পারলে আমরা ওজন বের করতে পারবো। তাহলে এখানে ব্যাসার্ধ দেখো দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আর প্রাইম ইকুয়াল টু তুমি লিখবে 2 ইন্টু আর। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনিশিয়ালি যে পৃথিবীটা ছিল, পৃথিবীটার মাস ছিল সাপোজ ক্যাপিটাল এম, রেডিয়াস ছিল আর, এখানে বলছে মাসটা সেম রয়েছে বাট রেডিয়াসটা ইনক্রিজ করে গেছে, কি দ্বিগুণ বেড়ে গেছে, তার ফলে ওজন কত হবে। ওকে, তো কোশ্চেনটা দেখো আমি সলভ করে নিয়েছি যাতে কি তোমাদের তাড়াতাড়ি মানে সলভ করতে পারি আমরা, মানে খুবই তাড়াতাড়ি যাতে জিনিসগুলো সলভ হয়ে যায়, তার জন্য আমি কিছু সলভ করে নিয়েছি। ওকে, তাহলে কি সবগুলো সেট আমরা ইজিলি খুব অল্প সময়ের মধ্যে কভার করে ফেলতে পারবো, ঠিক আছে। আমি এখানে একটাই করেছি, নেক্সট দিন আমি 2-3টে সেট একসাথে করে নেবো, ঠিক আছে, তার ফলে কি তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে পরীক্ষার আগে সব কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেই প্ল্যানটা নিয়েছি, তাহলে কি অনেক তাড়াতাড়ি আমরা করতে পারবো। দেখো তাহলে এরকম ব্যাপারটা রয়েছে। তাহলে প্রথমত বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ওকে, এবার কি বলেছে, এটা চেঞ্জ হয়েছে। দেখো পৃথিবীর মাস দেখো সেম রেখেছি, আগে ছিল এম, এখনও কিন্তু এমই রেখেছি, বাট রেডিয়াসটাকে তুমি বাড়িয়ে দিয়েছো। ওকে, এখানে একটা এম করে একটা বস্তু রেখেছো, তাহলে তার ওজন পাচ্ছ তুমি এম ইন্টু জি। আর এই ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা জানো, এম জি ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এখান থেকে তুমি জি এর ভ্যালু ক্যালকুলেট করে নিয়েছো। সিমিলারলি এই কেসটার ক্ষেত্রেও তুমি কিন্তু এই জি এর ভ্যালুটা ক্যালকুলেট করেছো। এখানে কি জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্রাইম হবে, কারণ এখানটা কি রেডিয়াসটা কিন্তু আর নেই, আর প্রাইম হয়ে গেছে। তো সেই ভ্যালুটা এখানে লিখে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, করে কি পাচ্ছি আমরা দেখো, জি প্রাইম ইকুয়াল টু জি বাই 4 পাচ্ছি আমরা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখনই বললাম ওয়েট মানে কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে মাস তো ভাই এমই রয়েছে, অবজেক্টের মাস তো আর চেঞ্জ হবে না। অবজেক্টের মাস তুমি যেখানে নিয়ে যাবে না কেন, পৃথিবীর মানে তুমি আকাশে নিয়ে যাও বা পৃথিবীর গভীরতায় নিয়ে যাও, মাস সেম থাকবে, বাট জি এর ভ্যালুটা চেঞ্জ হবে, তার ধরুন কি ওজনটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং ওজনটা কত হচ্ছে দেখো, 1/4, মানে W/4 হচ্ছে, ঠিক আছে, 1/4 অংশ হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন অথবাটা বলছে সূর্যের ভর 2.5 গুণ ভারী একটি নক্ষত্র, মানে আচ্ছা সূর্যের ভরের মানে সূর্যের ভর যদি এম হয়, কি বলছে একটা সানের ভর কত, এই নক্ষত্র স্টারের ভর কত, সেটা বলছে সূর্যের ভরের 2.5 গুণ ভারী। ফাইন, বলছে নক্ষত্রটাকে তুমি সংকুচিত করেছো, কম্প্রেস করে কি 12 কিলোমিটার ব্যাসার্ধে রূপান্তরিত করেছো। বলছে সেকেন্ডে 1.2 বার, মানে ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছি, মানে 1 সেকেন্ডে এতবার আবর্তন করে। বলছে নক্ষত্রটির অভিকর্ষের জন্য একটি বস্তু ওই নক্ষত্রের পৃষ্ঠে কি স্থিরভাবে আটকে থাকবে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, দেখো কিছুই নেই কোশ্চেনটাই। তাহলে এটা আমাদের মনে করো একটা স্টার রয়েছে, এটা একটা স্টার, ঠিক আছে, আমি লিখে নিয়েছি এখানে স্টার। এখানে একটা অবজেক্ট তুমি নিয়েছো যার মাস সাপোজ স্মল এম। এইবার দেখো এই অবজেক্টটা রোটেট করছে, এই যে স্টার রয়েছে তার মধ্যে রোটেট করছে। যদি রোটেট করে তাহলে কি তার ওপর দুটো ফোর্স কাজ করবে, এক এই মানে পৃথিবীর সেন্টারের দিকে, সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটাকে আমি এফজি দিয়ে লিখেছি। আরেকটা তোমার সেন্টিপিটাল ফোর্স, হ্যাঁ, যেটা তোমার মানে বাইরের দিকে কাজ করবে, সেন্টিফিউগাল ফোর্স হবে, কারণ অপকেন্দ্র বল হবে, অপকেন্দ্র বল সেন্টিফিউগাল ফোর্স। সো এফসি দিয়ে লিখেছি আমি। এবার দেখো এই অবজেক্টটা পৃথিবী পৃষ্ঠে, মানে পৃথিবী নয়, এটা স্টারের মধ্যে থাকতে পারবে। কখন থাকতে পারবে বলো তো? একটা কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনটা কি, যদি এদিকের ফোর্সটা যদি বেশি হয়, দেখো এদিকের ফোর্সটা যদি এর থেকে যদি বেশি হয়ে থাকে তবেই তো সেই মানে এইটার পৃষ্ঠে লেগে থাকবে, কিন্তু যদি এইটার ফোর্স বেশি হয়ে যেত তাহলে কি ছিটকে চলে যেত। বুঝতে পারলে? সেটা আমি এখানে লিখে দিয়েছি, এফজের ভ্যালু যদি এফসির থেকে বেশি হয় তাহলে বস্তুটা কিন্তু আটকে থাকবে, আদারওয়াইজ ছিটকে চলে যেত। ঠিক আছে, এবার তোমাদের কোশ্চেনে বলে দিয়েছি ফ্রিকোয়েন্সি, এফ এর মানটা বলে দিয়েছি 1.2,
ঠিক আছে, মাসটা বলে দিয়েছে সূর্যের ভরের 2.5 গুণ হয়ে গেছে, ফাইন। এবার ব্যাসার্ধ ধরে তোমাকে বলে দিয়েছে 12 কিলোমিটার নাকি 15 কিলোমিটার, 12 কিলোমিটার বলে দিয়েছে, ফাইন। তাহলে আমরা কি বের করতে পারবো এখন? দেখো এফজি আর এফসি আমাদেরকে বের করতে হবে। তাহলে এফজি আর এফসি বের করে নাও। তাহলে এফজি বের করার ফর্মুলা কি দেখো, জি এমএস। এমএসটা কি স্টারের মাস, আর এমটা তোমার অবজেক্টের মাস বলেনি, ঠিক আছে, রেখে দেবো আমরা। এখানে জাস্ট সব ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি। এখানে সবগুলোকে একই ইউনিটে নিয়ে আসবো, ওকে। সো দেখো স্টারের মাস কত বলে দিয়েছে, 2.5 ইন্টু সানের মাস তোমাকে বইতে বলে দিয়েছে, সেটা তুমি এখানে পুট করে দিয়েছো, এসআই সিস্টেমে বলে দিয়েছে, ওকে। আর এখানে রেডিয়াসটা দেখো 12 কিলোমিটার ছিল, সেটাকে আমরা কি মিটারে কনভার্ট করে নিয়েছি, কারণ 1 কিলোমিটার ইকুয়াল টু 10⁻³ মিটার, তোমরা সবাই জানো। সেগুলোকে পুট করে দিয়েছি, পুট করে তুমি এরকম একটা ভ্যালু পাচ্ছ। দেখো 10⁻12, অর্ডারটা দেখো, অর্ডারটা কত, 10⁻12 মিটার। এই মিটার নয়, এটা এমটা কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, এটা কি অবজেক্টের মাস। যদি তুমি ইউনিট লেখো তাহলে তুমি লিখবে নিউটন, ঠিক আছে, ওকে। তাহলে এত নিউটন, 10⁻12 নিউটন। একই রকমভাবে তুমি সেন্ট্রিফিউগাল ফোর্সটা বের করে নাও। তাহলে এফসি সেটা কত হবে, mv²/rs হবে, সিম্পল জিনিস। তাহলে ভি ইজিক্যাল টু আর ওমেগা আমরা জানি। এবার কি ভি জায়গায় আমরা আর ওমেগা পুট করে দিলাম, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। এবার এইখানে দেখো ওমেগা মানে কি জানি, 2 পাই ইন্টু ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলে দিয়েছি 1.2, ওকে। তাহলে সেগুলো পুট করে দাও, আর এস আই ভ্যালু তুমি জানো, পুট করে দাও, ক্যালকুলেশন করো। তুমি দেখতে পাচ্ছ এখানে 10⁶ আসছে। তাহলে এর অর্ডারটা কিন্তু অনেক কম, এর অর্ডার দেখো 10⁻12, আর এর অর্ডার দেখো 10⁶। তাহলে কে বড় বাবা, এফজিটা বড়। তাহলে এফজি বড়, তাহলে তুমি কি বলবে, হ্যাঁ ভাই অবজেক্টটা নক্ষত্রের পৃষ্ঠে স্থিরভাবে আটকে থাকবে। ক্লিয়ার হয়েছে, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি দুইয়ের দাগের অথবা বলছে 2 মিলিমিটার স্কোয়ার, ইউনিটটা দেখো মিলিমিটার কিন্তু, ঠিক আছে, যে কোনো এক ইউনিটে নিয়ে আসবে। এখানে কি আনলে সুবিধা হবে সেটা দেখে নিচ্ছি আমরা। বলছে সুষম প্রস্থচ্ছেদের একটি ইস্পাতের তারকে 50°C পর্যন্ত উত্তপ্ত করে সেটি 2 প্রান্তকে দৃঢ় অবলম্বনের সঙ্গে যুক্ত করা হলো। ইস্পাতের আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, ওয়াই ইয়ং মডুলাস বলে দিয়েছে। বলছে উষ্ণতা 50° থেকে 30°তে নেমে এলে তারটির টানের পরিবর্তন কত হবে। টি মানে ফোর্স বলতে পারো তুমি, ফোর্সটা কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম একটা ফর্মুলা আমরা জানি, আমি ডিরাইভ করে দিয়েছি কী করে আসে। দেখো আমরা ইয়ং মডিউলাস সেটার ডেফিনেশন কি জানি, স্ট্রেস বাই স্ট্রেন হয়ে থাকে। স্ট্রেস মানে কি, ফোর্স পার ইউনিট এরিয়া। স্ট্রেন মানে কি, চেঞ্জ ইন লেন্থ পার ইউনিট লেন্থ, রাইট। এখানে চেঞ্জ ইন লেন্থ এইটা দেখো, এটা তোমরা সবাই জানো। চেঞ্জ ইন লেন্থ কী হবে, ইনিশিয়াল লেন্থের সাথে সমানুপাতিক হয়ে থাকে, আর টেম্পারেচারের যে চেঞ্জ তার সাথে সমানুপাতিক হয়ে থাকে। এবার সমানুপাতিক তুলে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে এখানে আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্লিয়ার হয়েছে, সেটা এখানে পুট করে দিয়েছি। এল ক্যান্সেল হয়ে গেছে, আলটিমেট আমরা কী পাচ্ছি, F/A ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি টেম্পারেচারের চেঞ্জ। তাহলে এখান থেকে তুমি এফ ক্যালকুলেট করতে পারো। সুতরাং এফ কত আসছে বাবা, ওয়াই ইন্টু এ ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, সিম্পল জিনিস ভাই। এবার ওয়াই তোমাকে বলে দিয়েছে, এবার এ তুমি বের করবে। দেখো এ বের করে বলতে কি, এটা তোমাকে বলে দিয়েছে বাট ডিফারেন্ট ইউনিটে বলেছে, মিলিমিটার স্কোয়ারে বলে দিয়েছে। সেটাকে আমি কি মিটারে নিয়ে আসছি, কারণ ইয়ং মডুলাসটা তুমি দেখেছো মিটারে দিয়েছিল, মানে তোমার এসআই সিস্টেমে দিয়েছিল। দেখো এখানে এসআই সিস্টেমে দেওয়া আছে, তাহলে আমি কি এসআই সিস্টেমে সবগুলোকে নিয়ে চলে আসবো। তাই আমি এরিয়াটাকে আমি এসআই সিস্টেম মানে মিটার স্কোয়ারে নিয়ে আসবো, ওকে। এবার আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 10⁻³ মিলিমিটার, সেটা পুট করে দিয়েছি। আর 1 মিলিমিটার এখানে স্কোয়ার রয়েছে কিন্তু, তাহলে কি 10⁻³ মিটার তার হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 2 × 10⁻6 মিটার স্কোয়ার। এগুলো তোমরা ভাই জানো, সব ভ্যালু পুট করে দিয়েছো। আলফার ভ্যালু পুট করে দিয়েছো। টেম্পারেচারটা দেখো 30 থেকে 50 হয়েছে, 30 থেকে 50 হয়েছে, না 50 থেকে 30 কী বলেছে দেখি তো একবার, চেঞ্জ, হ্যাঁ 50 থেকে 30 হয়েছে, মানে ফাইনালটা কিন্তু এটা আর ইনিশিয়ালটা কিন্তু এটা। তাহলে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল হবে, T2 - T1 হবে, 30 - 50 হবে। সেটাই ভাই আমি এখানে করেছি, করে একটা মাইনাস সাইন আসছে। এই মাইনাস সাইনটা রিপ্রেজেন্ট করছে কি, অ্যাকচুয়ালি কি মানে বলের মানটা কমবে, ঠিক আছে। পরিবর্তন অ্যাকচুয়ালি তোমার চাইছে পরিবর্তন বলতে তুমি 88 নিউটন সেটা তুমি বলবে। চেঞ্জটা 88 নিউটন, ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, কিছুই নেই, একদম সিম্পল জিনিস। নেক্সট কোশ্চেন দেখো, 4 দাগের অথবা, রাইট, ইয়েস। বলছে কোনো গ্যাসের উষ্ণতা 27°C থেকে বৃদ্ধি করে 327°C করা হলো।
বলছে দেখাও যে উচ্চ উষ্ণতায় গ্যাস অণুর আরএমএস গতিবেগ প্রাথমিক বেগের √2 গুণ হয়। ভাই এরকম কোয়েশ্চেন কিন্তু একদম সিমিলার টাইপ কোয়েশ্চেন কিন্তু আগেও কোনো একটা সেটে করানো হয়েছে, ঠিক আছে। তোমরা যদি আমার ভিডিওগুলো রেগুলারলি ফলো করে থাকো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা তোমরা নিজেরাই করতে পারবে। তাও আমি এখানে করে দিয়েছি, পরবর্তী সেটগুলোতে আমরা দেখতে পাবো এরকম সিমিলার টাইপ কোয়েশ্চেন অনেক রয়েছে, সেগুলো কিন্তু আমি করবো না। কারণ কি আমি এই ধরনের এই কনসেপ্টুয়াল যে এই একই সেম কনসেপ্ট আমি তো আগেও করিয়েছি, তাহলে বারবার করে তো লাভ নেই, তাই না। ইউনিক যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো আমরা শুধু দেখবো। ওকে, আমি এখানে এটা করে দিয়েছি, অসুবিধা নেই। তো দেখো কোয়েশ্চেনটা কী বলেছে। আচ্ছা, তাহলে আরএমএস ভেলোসিটির আমরা ডেফিনেশন জানি √3kT/m, ফাইন। এবার তোমার দেখো দুটো টেম্পারেচার বলেছে, একটা T1 একটা T2 ধরো তুমি। T1 কত 27 ডিগ্রি সেলসিয়াস, সেটা থেকে আমরা কেলভিনে নিয়ে চলে এসেছি কি 27 + 273, তাহলে এত কেলভিন 300 কেলভিন। আরেকটা কী বলেছে দেখো 327 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেটাকে আমরা যদি কেলভিনে নিয়ে আসি তাহলে 327 + 273 তাহলে 600 কেলভিন, ফাইন। এত দূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে দুটো টেম্পারেচার আমরা ভেলোসিটি বের করবো, আরএমএস ভেলোসিটি। তাহলে VRMS এটা কি 300 কেলভিন, সেটা কত দেখো, সেটাকে আমি V1 কনসিডার করে নিয়েছি, সেটা কি √3k × 300/m, এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দিয়েছো। সিমিলারলি VRMS অ্যাট টেম্পারেচার 600 কেলভিন, সেটাকে আমি V2 নাম দিয়ে রেখে দিয়েছি, ফাইন। এটা ইকুয়াল কত দেখো √3k × 600/m। এবার রেশিও করে দাও, ভাই রেশিও করে দিয়েছি সেম। দেখো এখানে নাকি √3k/m এখানেও রয়েছে কেটে যাবে, আলটিমেট কী পড়ে থাকবে √600/300, কাটাকাটি করলে ভাই √2 পাচ্ছি। তাহলে V2 = √2 × V1, V1টা কি ছিল ইনিশিয়াল আর V2 তো তোমার ফাইনাল। এটাই তো আনসার, এটা তো প্রমাণ করতে বলেছিল, এটা প্রুভড। বুঝতে পারলে, কিছুই নেই ভাই, একদম সিম্পল জিনিস, এরকম কোয়েশ্চেন আগেও করা হয়েছে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো 5 দাগের, এটাও করেছি। এই যেই কোয়েশ্চেনটা দেখো বিয়ের দাগ মানে 5 দাগের বি, এটাও ভাই আগে কিন্তু করানো হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। এখানে একটা সমীকরণ বলে দিয়েছে, এখান থেকে কণাটির সর্বোচ্চ বেগ বের করতে বলেছে। এরকম কোয়েশ্চেন আগেও করানো হয়েছে। তো দেখো এখানে আমি করেছি, নেক্সট বার কিন্তু আমি করবো না, কারণ আমি ধরে নেবো তোমরা সেগুলো জানো, ঠিক আছে। তো ওয়াই ইকুয়ালটা তোমাকে বলে দিয়েছে, দেখো কণার বেগ, কণা যখনই বলেছে তখন কি এই ওয়াইটাকে নিয়ে কাজ করবে। যদি ওয়েভটার কথা বলতে তাহলে তুমি সিম্পল লিখতে যে ওয়েভের ভেলোসিটি ভাই ω/k, এটা লিখে দিতে। বাট কণার বলেছে, এইটাই ইম্পর্টেন্ট, তাহলে দুটো কোশ্চেন বলতে পারে, এক কণা দিয়ে বলতে পারে, এক কি ওয়েভ দিয়ে বলতে পারে। তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি কোশ্চেন করতে পারবে। ওকে, তাহলে কণার ভেলোসিটি কী হবে দেখো dy/dt, জাস্ট সিম্পল ডেরিভেটিভ করে দেবো আমরা। তাহলে এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে আমরা কত পাচ্ছি দেখো, সাইনে ডেরিভেটিভ করলে কস হয়, বাট এইটুকুনি টার্ম তো ভাই টি নয়, তাহলে এই ডেরিভেটিভ করতে হবে। দেখো এক্স তো ভাই ডিফারেন্ট ভ্যারিয়েবল, তাহলে তার ডেরিভেটিভ করলে 0 হবে। এখানে অ্যাকচুয়ালি পার্সেল ডেরিভেটিভ করি আমরা, তার জন্য এটা ডেরিভেটিভ মানে 0 করে দিই আমরা, মানে তুমি যদি ইন জেনারেল দেখাটা কি পার্সিয়াল ডেরিভেটিভ। ওকে, তোমরা নিশ্চয়ই জানো পার্সিয়াল ডেরিভেটিভ কি, পার্সিয়াল মানে পার্সিয়ালি হবে। এখানে 4-5টা যদি ভ্যারিয়েবলস থাকে, আমি যে ভ্যারিয়েবল রেসপেক্ট করবো সেই ভ্যারিয়েবলসটা বাদে আর আদার্স যে ভ্যারিয়েবলসগুলো থাকে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি। তো এখানেও তাই হচ্ছে বাবা, আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, সুতরাং কি এটাকে আমরা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো, এই যে এক্সটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করবো, ফাইন। তো তাই আমরা লিখেছি, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে 0 হবে, এখানে মাইনাস সাইন থাকছে, ω/t তার ডেরিভেটিভ করলে ভাই ω হবে। তো -a × ω cos, এটা পাচ্ছি আমরা। এবার দেখো ভেলোসিটি কখন ম্যাক্সিমাম হবে, যখন এই টার্মটুকুনি ম্যাক্সিমাম হবে। তাহলে এই টার্মটা ম্যাক্সিমাম কখন হবে দেখো, এই মানে ভেলোসিটি ম্যাক্সিমাম তখন হবে যখন এর ভ্যালুটা কি -1 হবে, রাইট। -1 হলে তবেই তো এই ভ্যালুটা aω পাবো আমরা। তাহলে -1 পুট করলে পরে ভেলোসিটিটা কিন্তু ম্যাক্সিমাম হবে। তুমি যদি এখানটায় 1 পুট করতে তাহলে কিন্তু -aω হতো, তাহলে ম্যাক্সিমাম বাট নেগেটিভে ম্যাক্সিমাম হচ্ছে, তাই না। সেটা কিন্তু নয়, ম্যাক্সিমাম চেয়েছে, মানে ওটা কি একদম মিনিমাম হয়ে যেত। এটা তোমাকে যদি বলতো যে মিনিমাম ভেলোসিটি বের করো, তাহলে কি, তাহলে এর ভ্যালু তুমি 1 পুট করতে, এটা ভ্যালু 1 পুট করলে কি ভি মিনিমাম কত আসতো, ভি মিনিমাম = তোমার আসতো -aω। দিস ইজ মিনিমাম ভ্যালু বাট দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ক্লিয়ার হয়েছে। তাহলে একটা কোশ্চেন থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, অথবা 5 দাগের বি এর অথবা বলছে 60 মিটার/সেকেন্ড বেগে একটি ট্রেন একটি পাহাড়ের দিকে অগ্রসর হতে হতে 133 কম্পাঙ্কে শব্দ করতে লাগলো। একদম সেম কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন একদম সেম কোয়েশ্চেন আগেও একটা সেটে ছিল, তোমরা নিশ্চয়ই জানো। বলছে পাহাড় ওই শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করলো। বলছে ট্রেনের চালক যে শব্দ শুনবে তার কম্পাঙ্ক কত। একদম সিম্পল জিনিস, দেখো কি বলেছে,
এরকম একটা পাহাড় রয়েছে, এখানে একটা ট্রেন রয়েছে, ট্রেনটা আসছে, দিস ইজ আওয়ার ট্রেন, রাইট? তাহলে এই ট্রেনটা কি এদিক বরাবর আসছে। এইবার পাহাড়ে একটা অবজারভার বসে আছে, আর ট্রেনের মধ্যে একটা অবজারভার, মানে যে চালাচ্ছে সে ড্রাইভার রয়েছে, রাইট? তাহলে এর ভেলোসিটি 60 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে, এবং এ হুইসেল দিচ্ছে, মনে করো এই যে ট্রেনটা হুইসেল দিচ্ছে, তার ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 133 হার্জ। এখানে দুটো কেস করতে হবে আমাদেরকে। কি কেস? প্রথমত দেখো, যখন সাউন্ড ক্রিয়েট করছে এই ট্রেনটা, মানে যখন সাউন্ড বাজাচ্ছে তখন কি হচ্ছে, সাউন্ডটা আসছে, এসে এইখানে যে অবজারভার হচ্ছে সে শুনতে পাচ্ছে, রাইট? তার মানে কি, তখন এ সোর্স হিসেবে ট্রিট হচ্ছে এবং এ অবজারভার হিসেবে ট্রিট হচ্ছে, রাইট? এইবার সাউন্ডটা কী হবে বলো তো, যেহেতু 30 মিটারের থেকে বেশি দূরত্বে রয়েছে, তাহলে একটা প্রতিধ্বনি তুমি শুনতে পাবে, রাইট? এবার কি সাউন্ডটা এই যে পাহাড় থেকে রিফ্লেক্ট হয়ে আবার এই ড্রাইভারের কাছে ফিরে আসবে। তখন ড্রাইভার কী ইমাজিন করবে, ড্রাইভার অত ফিজিক্স জানে না, ড্রাইভার ইমাজিন করবে আচ্ছা তার মানে এই পাহাড়ের মধ্যে এমন কেউ বসে আছে যে কি আমার নকল করছে, বুঝতে পারলে? তার মানে কি, এই পাহাড় থেকে যে শব্দ আসছে ড্রাইভার মনে করবে পাহাড়ে একটা ভাই সোর্স রয়েছে যেখান থেকে সাউন্ডটা আসছে। তাহলে পাহাড়টাকে তখন সে কি সোর্স হিসেবে ট্রিট করবে এবং এই চালকটা তখন সেটা অবজারভার হিসেবে ট্রিট হবে। তাই আমি দুটো কেস করেছি, এক ট্রেনটা যখন সোর্স এবং মানে পাহাড়টা যখন অবজারভার, সেকেন্ড কি মানে হিল মানে পাহাড়টা তোমার সোর্স হবে, ট্রেনটা তোমার অবজারভার হবে। তাহলে এই দুটো কেস করলে পরে আলটিমেট কি লাস্ট কেসে কিন্তু আমরা আনসারটা পাবো, কারণ কি রিফ্লেক্ট হয়ে তবেই তো সাউন্ডটা তার কানে এসে পৌঁছাবে, সেটাই আমরা এখানে করেছি। দেখো তাহলে প্রথম কেসে দেখো, ট্রেনটাকে যদি সোর্স কনসিডার করি এবং পাহাড়টাকে যদি আমরা অবজারভার কনসিডার করি, তাহলে এটা সোর্স, রাইট? তাহলে সূত্র কি জানি আমরা, এন প্রাইম মাইনাস সাউন্ডের ভেলোসিটি প্লাস অবজারভারের ভেলোসিটি ডিভাইডেড বাই এন সাউন্ডের ভেলোসিটি মাইনাস সোর্সের ভেলোসিটি। তাহলে এখানে সোর্স কাকে ধরেছো তুমি, ট্রেনকে সোর্স ধরেছো, তাহলে ট্রেন মুভ করছে, তাহলে এই যে ভেলোসিটিটা এটা কি সোর্সের ভেলোসিটি এখন হবে, রাইট? তাহলে সোর্সের ভেলোসিটি কত, 60। এবার দেখো পাহাড়টা কি এখানে অবজারভার পাহাড় ভাই মুভ করছে না, তার ভেলোসিটি 0, তাই এখানে আমি 0 লিখেছি। ইন্টু এই যে ফ্রিকোয়েন্সি, এর ফ্রিকোয়েন্সি কত, মানে এ কত ফ্রিকোয়েন্সি নিয়ে হুইসেল বাজাচ্ছিল, 133 ফ্রিকোয়েন্সি নিয়ে, সেটা এখানে পুট করে দিয়েছি, দিয়ে আমরা এই ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কে শুনতে পাচ্ছে বলো তো, এবারটা শুনতে পাচ্ছে, বুঝতে পারলে? তাহলে এর কাছে এখন ফ্রিকোয়েন্সি এত। এইবার সাউন্ডটা রিফ্লেক্ট হয়ে কিন্তু আবার এই যে ড্রাইভারটার কাছে চলে আসবে। তাহলে এখন কী হবে, এই হিলটা এখন সোর্স হবে আর এখন মানে ট্রেন এখন অবজার্ভার হয়ে যাবে। তাহলে এই হিলটা, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত, 161.5 হার্জ। তাহলে সূত্র আমরা লিখতে পারি কি, ভি সাউন্ডের ভেলোসিটি প্লাস অবজারভার কি এখন ট্রেন অবজারভার, রাইট? ট্রেন এখন অবজারভার। তাহলে ট্রেনটার ভেলোসিটি 60 ডিভাইডেড বাই 340, সাউন্ডের ভেলোসিটি মাইনাস সোর্স কত, সোর্স এখন পাহাড়ের তো কোনো ভেলোসিটি নেই, সে রেস্টে দাঁড়িয়ে আছে, তাহলে 0 হবে, ইন্টু ফ্রিকোয়েন্সি কত পাঠাচ্ছিল, 161.5 পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? একদম ইজি কোয়েশ্চেন, কিন্তু বুঝতে হবে, এইরকম কোয়েশ্চেন কিন্তু আগেও করানো হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি, সেকশন বি এর কোন কোয়েশ্চেনটা করব আমরা, 6 দাগের অথবা বলছে পৃথিবীর ঘূর্ণনের কৌণিক বেগ কত হলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের আপাত মান 0 হবে। ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা, বুঝতে হবে। তাহলে কৌণিক বেগ মানে ওমেগার ভ্যালু কত হলে পরে নিরক্ষীয় অঞ্চলে, প্রত্যেকটা ট্রাম ইম্পর্টেন্ট বাবা, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ মানে জি প্রাইম আপাত বলেছে, তাহলে জি প্রাইম মানে 0 হবে, জি প্রাইমটা 0 হবে। বলছে এক্ষেত্রে দিনের দৈর্ঘ্য কত হবে, ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ এত আর জি এর মান 10, ফাইন, অসুবিধা নেই। ওকে দেখো, আচ্ছা এটা তাহলে আমরা এই থিওরিটা জানি, এটা তোমার পৃথিবী, ঠিক আছে? পৃথিবীটা এইভাবে ঘুরছে, তাহলে এইটা তোমার মেরু মানে এই অক্ষটা, এই অক্ষের রেসপেক্টে ঘুরছে, আর এটা তোমার কি নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয়রেখা ইকুয়েটর বলে থাকি আমরা। দিস ইজ আওয়ার পোল বা মেরু অঞ্চল, দিস ইজ ইকুয়েটর বা নিরক্ষীয় অঞ্চল। সাপোজ এখানে একটা অবজেক্ট রয়েছে যার মাস স্মল m, এবং এই অবজেক্টটা নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষীয় রেখার সাথে থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে? আমি থিওরিটা এখানে বলে দিচ্ছি, যার ফলে কি তোমার থিওরিটা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো পৃথিবীটা তো ঘুরছে বাবা, তাহলে এই অবজেক্টটার বাইরের দিকে কি করবে, একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেটা কত, m ওমেগা স্কয়ার ইন্টু r। এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা অ্যাঙ্গেল, তাহলে কি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এর একটা কম্পোনেন্ট এদিক বরাবর পাবো আমরা m ওমেগা স্কয়ার r ইন্টু কস থিটা। সাপোজ কি মানে আমরা সবাই জানি যেটা থিটা অ্যাঙ্গেল থাকে সেটা কি কস হয়ে থাকে, তাই আমি লিখেছি এখানে। তাহলে এই যে ঘুরছে, এই যে রেডিয়াস r, এই r এর ভ্যালুটা কত বলো তো, এটা যেহেতু থিটা, তাহলে
এইটুকুনি তোমার ছিল কত, মানে এখান থেকে এইটুকু কত আর, রাইট? তাহলে একটা কম্পোনেন্ট যদি আমি এদিকে নিই সেটা কত হবে, আর cos থিটা হবে। তাহলে এই ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর ইকুয়াল টু কী হবে, ক্যাপিটাল আর cos থিটা হবে। বুঝতে পারলে? তাহলে এই স্মলের জায়গায় কিন্তু আমরা লিখতে পারি ক্যাপিটাল আর cos থিটা, আর এইটুকুনি যদি তোমাকে বের করতে বলতো তাহলে সেটা কত হতো, ক্যাপিটাল আর সাইন থিটা। বাট আমাদের এইটুকুনি দরকার, মানে এইটুকুনি বের করা বা এইটুকুনি বের করা, মানে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে এটা তোমার ক্যাপিটাল আর এটা দুটো কম্পোনেন্ট তুমি ভাঙছো, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা মানে এই দিক এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট সেটা তোমার কিন্তু এই আরটা, সেটা আমরা লিখতে পারি আর cos থিটা। ফাইন। তাহলে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে আর এই দিক বরাবর দেখো ওজন কাজ করছে। তাহলে অবজেক্টটা এখানে থাকতে পারবে তখনই যখন কি ওজনের মানটা কি এই ফোর্সের থেকে বেশি হবে। তাই আমি এখানে লিখেছি mg মাইনাস এই ভ্যালুটা। তাহলে এটাকে ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখো আমাদের জি প্রাইম পাচ্ছি, জি প্রাইম ইকুয়াল টু জি হচ্ছে তোমার কি নর্মাল অভিকর্ষীয় ত্বরণের মান, ঠিক আছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই জি। ওকে, এবার বলেছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চল মানে কি, এইটা নিরক্ষীয় অঞ্চলের থিটা পেলে কত, 0। তাহলে থিটা যদি 0 হয় তাহলে cos থিটা কত হবে ভাই, 1 হবে। পুট করে দাও, তাহলে জি প্রাইম ইকুয়ালটা এত পাচ্ছ। এবার তোমাকে বলে দিয়েছে কি আপাত ওজন মানে আপাত অভিকর্ষীয় ত্বরণ 0, তাহলে জি প্রাইমটা কত, এই জি প্রাইমটা কি আপাত অভিকর্ষীয় ত্বরণ, রাইট? তাহলে জি প্রাইমটা কত, 0। তাহলে জি প্রাইমটাকে তুমি 0 পুট করলে পরে এখান থেকে ওমেগার ভ্যালু পাচ্ছ √g/r, সিম্পল জিনিস। তাহলে এইটা তোমার ওমেগার ভ্যালু। তাহলে ওমেগার ভ্যালু যদি এত হয় তাহলে কি ওই পয়েন্টটাতে মানে পৃথিবীটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি √g/r হয়, ঠিক আছে, তাহলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণের মান 0 হবে। ফিজিক্সটা বুঝতে পারলে? এবার টাইম পিরিয়ড মানে কি, একবার প্রদক্ষিণ করতে যতক্ষণ সময় লাগে সেটা তো আমাদের দিন দেবে। পৃথিবী একবার নিজের চারিদিকে ঘুরতে যতক্ষণ সময় নেয় সেটা টাইম পিরিয়ড, এবং সেটা আমাদের কাছে কি দিন, একদিন। তাহলে টি ইকুয়াল টু 2π/ω, ওমেগার ভ্যালু আমরা জানি √g/r, যেহেতু নিচে রয়েছে তাহলে আমরা উপরে নিয়ে চলে আসতে পারি। তাহলে এটা হবে, এখানে সব ভ্যালুগুলো পুট করে দাও। আড়াই ভ্যালু তোমাকে বলে দিয়েছে 6400 কিলোমিটার, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। জির ভ্যালু 10 বলে দিয়েছে, তাহলে এত সেকেন্ড তুমি পাচ্ছ। বাট আমাদের দরকার কি আওয়ারে দরকার বা দিনে দরকার, তাহলে আমি আওয়ারে কনভার্ট করে নিয়েছি, কারণ আমরা জানি কি 1 আওয়ার ইজিক্যাল টু 3600 সেকেন্ড, সুতরাং 1 সেকেন্ড ইকুয়াল টু 1/3600 আওয়ার। পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন এটা। ওকে, 7 দাগের এর অথবা বলছে 0.2 মিলিমিটার ব্যাসের 1000টি জলবিন্দু একত্রিত হয়ে একটি বড় জলবিন্দুতে পরিণত হলো। এর জন্য কি পরিমাণ শক্তি ক্ষয় হবে তা নির্ণয় করো। জলের পৃষ্ঠটান 72 ডাইন পার সেন্টিমিটার। একদম সিম্পল কোয়েশ্চেনটা। দেখো, তাহলে 1000টি বাবেল, এরকম 1000টি জলের বিন্দু নিয়ে কি তুমি একটা বড় বিন্দু তৈরি করেছো, তাহলে কি এদের ভলিউম ইকুয়াল টু এর ভলিউম হবে। তাহলে 1000 ইন্টু ভলিউম মানে কি, একটা বাবেল মানে কি স্ফিয়ার, তার ভলিউম কি হয় 4/3πr³, রাইট? তাহলে এখানে আর হচ্ছে তোমার স্মল আরটা কি, এই যে ছোট ছোট যে বাবেল তাদের রেডিয়াস, আর ক্যাপিটাল আর ধরে নিয়েছি আমি বড় যে বাবেলটা তৈরি হবে মানে জলের বিন্দু যেটা তৈরি হবে তার রেডিয়াস ক্যাপিটাল আর। ফাইন। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা দেখতেই পাচ্ছি যে ক্যাপিটাল আর ইকুয়াল টু 10 ইন্টু আর, আর এই ভ্যালু তোমাকে বলে দিয়েছে দেখো 0.2 মিলিমিটার। এখান থেকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছি, কারণ আমরা জানি 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার ইকুয়াল টু 1/10 সেন্টিমিটার, সেটা এখানে ভাই পুট করে দিয়েছি, সিম্পল জিনিস। এবার আড়াই ভ্যালু পুট করে দিয়েছি, তাহলে এখান থেকে ক্যাপিটাল আড়াই ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ 0.2 সেন্টিমিটার। এবার দেখো যে বড় জলবিন্দু তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কতখানি, 4πr², ক্যাপিটাল আর তোমরা জানো এই যেটা। আর ছোটো 1000টি জলবিন্দু তার যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1000টি, তার মানে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্রত্যেকের যদি 4πr² হয়ে থাকে তাহলে 1000টি জলবিন্দুর জন্য কত হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই হবে, সিম্পল জিনিস। তাহলে কতখানি ক্ষেত্রফলের হেরফের হয়েছে, মানে ক্ষেত্রফলের হ্রাস কতখানি হয়েছে, চেঞ্জ কতখানি হয়েছে, সেটা কি ইনিশিয়ালটা মাইনাস ফাইনালটা করে দিয়েছো। তাহলে এই পরিমাণ কি ক্ষেত্রফলের চেঞ্জ হয়েছে। ভ্যালুগুলো পুট করে দিতে পারবে নিশ্চয়ই তোমরা, আড়াই ভ্যালু জানো, ক্যাপিটাল আর ভ্যালু জানো, পুট করে দাও, তাহলে ক্ষেত্রফলে চেঞ্জ বেরিয়ে আসবে। তাহলে কতখানি শক্তি হ্রাস হয়েছে বাবা, মানে এরিয়া ইন্টু সারফেস টেনশন, পুট করে দিয়েছো, তোমার আনসার চলে আসছে এত আর্ক। তোমাদের বইতে মানে কোয়েশ্চেনটাতে যে আনসারটা দেওয়া আছে দেখো, এইখানে তোমার 81.4 আনসার দেওয়া আছে, আনসারটা ভুল দেওয়া আছে। এই আনসারটা তখনই মিলতো যদি তোমাকে এখানে বলতো 0.2 মিলিমিটার না বলে যদি বলতো 0.1 মিলিমিটার, তাহলে অ্যাপ্রক্সিমেট 81 চলে আসতো। ঠিক আছে, এখানে যেরকম ইনফরমেশন দিয়েছে সেরকম আমরা আনসার করব। ক্লিয়ার হয়েছে? এখানে তুমি 0.1 ধরে ক্যালকুলেশন করো, তোমার এই আনসারটা চলে আসবে। এখানে উত্তরে ভুল টাইপ করেছে অথবা এইখানে এসে ভুল করে দিয়েছে, বাট আমরা কোশ্চেনে যেটা বলেছে সেটাই করব। সো আনসার আমার যেটা হবে সেটা কি এইটা। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো।
8-এর দাগেরটা না, না 8-এর দাগের অথবা এ কি বলছে, একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাস প্রদত্ত চিত্র অনুযায়ী চক্রীয় প্রক্রিয়া সম্পন্ন করে, এটা সাইক্লিক প্রসেস কমপ্লিট করছে, ফাইন। সংস্থার সঙ্গে যুক্ত মোট তাপীয় শক্তির পরিমাণ নির্ণয় করে। যেহেতু সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি রিভার্সিবল প্রসেস হবে, রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা বলতে পারবো ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম, সুতরাং ইন্টারনাল এনার্জি বাবা 0 হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ইন্টারনাল এনার্জি যদি 0 হয়, অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কী বলতে পারি যে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু। তাহলে এটা যদি 0 হয় তাহলে তুমি বলবে যে ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু, তাহলে যে পরিমাণ কার্য করবে সেটাই কি তার টোটাল এনার্জি হবে, ফাইন। সেকেন্ড কোয়েশ্চেনটা কী বলেছে, বরফ বিন্দু স্টিম বিন্দু, বরফ মানে 0 ডিগ্রি সেলসিয়াস, স্টিম মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে ক্রিয়াশীল আদর্শ তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা মানে ইটা আমাদেরকে বের করতে হবে। দেখো করেছি, একদম সিম্পল কোয়েশ্চেনটা, কিছুই নেই। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলছে সেটা ছবিটা তুমি ভালো করে এঁকে নাও, ছবিটা বুঝতে হবে, আর কিছুই না। আমরা সবাই জানি পিভি যদি ডায়াগ্রাম হয়ে থাকে তাহলে যে কার্ভ হবে, কার্ভ আন্ডার দ্য এরিয়া, মানে কার্ভ যে পরিমাণ এরিয়া কভার করবে সেই এরিয়াটাই কি তার ওয়ার্ক ডান হবে। তাহলে এখানে আমি এখনই দেখলাম যে ওয়ার্ক ডানটাই কি টোটাল এনার্জি হবে, টোটাল হিট এনার্জি হয়ে থাকবে। তাহলে এখানে ওয়ার্ক ডান কতখানি, এই যে কার্ভ, এই কার্ভটার ভেতরটা মানে যতখানি, মানে যে কার্ভ তুমি দেবে সেই কার্ভের আন্ডারে যতখানি এরিয়া থাকবে সেই এরিয়াটাই তার ওয়ার্ক ডান হবে। তাহলে এখানে আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে পারি এইটুকুনি। তাহলে এটা ত্রিভুজ না, এটা একটা ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কী হয়, এরিয়ার ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট। তাহলে এখানে আমি প্রথমে বলে নিয়েছি, দেখো যেহেতু এটা রিভার্সিবল প্রসেস মানে তাই ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম হয়, তাই ইন্টারনাল এনার্জি চেঞ্জটা 0 হবে বাবা, ওকে। সো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলছে কি ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লু, যেহেতু ডেল্টা ইউ 0 সুতরাং ডেল্টা কিউ ইকুয়াল টু ডেল্টা ডাব্লু, মানে যে পরিমাণ কার্য তুমি করবে সেটাই কি তার টোটাল হিট এনার্জি হবে, রাইট। তাহলে এবার আমরা কার্য বের করবো, সুতরাং কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিটা দেখো, ভূমিটা এখান থেকে এইটুকুনি ভূমি হবে, রাইট, এখান থেকে একটুখানি ভূমি হবে। তাহলে এই ভূমিটা তুমি কী করে ক্যালকুলেট করবে, তোমাকে ভ্যালু বলে দিয়েছে, একটা 40 বলেছে, একটা 10 বলেছে। এখানে দেখো এখানে কিন্তু এই দিক বরাবর আসছে, তাহলে ফাইনাল কোনটা, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, রাইট। তার মানে কি 10 - 40, তাই লিখেছি না, দেখো 10 - 40 লিখেছি, ফাইন। কিন্তু উচ্চতা কতখানি দেখো বাবা, এইটুকুনি উচ্চতা তোমার, রাইট। তাহলে উচ্চতা তুমি কী করে বের করবে, যেহেতু নিচের দিকে নামছে তাহলে এটা তোমার ফাইনাল, এটা তোমার ইনিশিয়াল, তাহলে 10 - 30 করো, সুতরাং 10 - 30, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে, এখানে একটা মাইনাস সাইন আসবে, দেখো এসছে, তাহলে মাইনাস সাইন আলটিমেট প্লাস হয়ে গেল, সুতরাং ওয়ার্ক ডান কত আসছে তোমার 300 জুল আসছে। তাহলে এটাই কি, যেহেতু এসআই সিস্টেমে বলে দিয়েছে, তাহলে এটাই তোমার কি টোটাল হিট এনার্জি। এবার নেক্সট কোয়েশ্চেনটা এর সাথে কোনো রিলেশন নেই, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেনটা বলছে একটা স্ট্রিম রয়েছে, একটা বরফ বিন্দু রয়েছে, মানে তুমি একটা কার্নট ইঞ্জিন তৈরি করে নাও। তাহলে এটা তোমার সোর্স, এটা তোমার সিঙ্ক, এটা তোমার সোর্স, এটা তোমার সিঙ্ক। তাহলে সোর্সের ক্ষেত্রে টেম্পারেচার বেশি থাকে, তোমরা সবাই জানো, সেটা কি স্টিম। তাহলে তার টেম্পারেচার কত 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে কিন্তু বলে দেন 100 ডিগ্রি সেলসিয়াস, বাট আমরা সবাই জানি স্টিমের যে টেম্পারেচার হয়ে থাকে সেটাকে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি কি কেলভিন স্কেলে নিয়ে আসতে পারো, সেটা কি 373 কেলভিন হবে, ফাইন। এবং বরফ বিন্দু মানে তোমরা সবাই জানো 0 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে তুমি কি কেলভিন স্কেলে নিয়ে আসতে পারো, সুতরাং 273 কেলভিন, ফাইন, ওকে। এইবার ইফিসিয়েন্সির ফর্মুলা কী বলে, ইফিসিয়েন্সি বলে 1 - T2/T1, T2 কি সিঙ্কের টেম্পারেচার, আর T1 হচ্ছে তোমার সোর্সের টেম্পারেচার, ফাইন। তাহলে এখানে তুমি পুট করে দাও, ক্যালকুলেশন করো বাবা, তোমার আনসার চলে আসবে। তাহলে এটা তুমি পাচ্ছ, বাট আমরা ইফিসিয়েন্সিকে দেখবে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করি, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করো, একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দাও, তাহলে তোমার পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এটা তোমার কি ইফিসিয়েন্সি হয়ে গেল 26.8%, ফাইন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কিছুই নেই, সিম্পল জিনিস, যা ইনফরমেশন দিয়েছে সেই অনুসারে আমরা কাজ করছি আমরা। সেকশন সিতে কী বলছে, সেকশন সিতে কোন কোয়েশ্চেনগুলো রয়েছে, এই কোয়েশ্চেনটা রয়েছে, ঠিক আছে। এটা কি বলছে, কোনো বস্তুর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো প্রথমে থিওরি বলেছে, নিউটনের শীতলীকরণের থিওরি, ঠিক আছে, শীতলীকরণ মানে কুলিং লটা, নিউটনস কুলিং ল, সেই সূত্রের বেসিসে এই প্রবলেমটা দিয়েছে তোমাকে। প্রথমে কি বলছে, একটা কোনো বস্তুর উষ্ণতা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে, মানে কুলিং করছো তুমি, যে 5 মিনিট সময় লাগে। ওই বস্তুর উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি, এখানেও কিন্তু কুলিং হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ করছে, তাহলে কত সময় লাগবে, সেই সময়টা আমরা বের করব। দেখো দুটো প্রসেস রয়েছে এখানে, তাই না। তাহলে দুটো কেস আমরা করি। প্রথম কেসে বলে দিয়েছে টেম্পারেচার T1, T2 বলে দিয়েছে, টেম্পারেচার T1 থেকে T2তে মানে চেঞ্জ হচ্ছে, মানে কমছে আর কি। তাহলে টেম্পারেচার চেঞ্জ কতখানি, 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যাভারেজ টেম্পারেচার বের করতে পারি আমরা। তাহলে অ্যাভারেজ মানে কি, দুটো টেম্পারেচার যোগ করবো, 2 দিয়ে ভাগ করে দেবো,
এটা অ্যাভারেজ টেম্পারেচার হয়ে গেল। তাহলে এটা আমাদের অ্যাভারেজ টেম্পারেচার, ফাইন। টাইমটা বলে দিয়েছে 5 মিনিট। এবার কুলিংয়ের সূত্র কী বলে, নিউটনের কুলিংয়ের সূত্র বলে যে টেম্পারেচারের চেঞ্জ মানে রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মানে অ্যাভারেজ ভ্যালু মাইনাস সারাউন্ডিং ইন টেম্পারেচার। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কী বলো তো, কোশ্চেনটাতে বলেনি, কোশ্চেনটাতে এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, হ্যাঁ, মানে একদম এই কোশ্চেনটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো সারাউন্ডিং টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হবে, এখানে বলে দেয়নি। সারাউন্ডিং মানে কি পরিবেশের টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস হবে। এখানে তাহলে কি সূত্রটা, অ্যাভারেজ টেম্পারেচার মাইনাস সারাউন্ডিং টেম্পারেচার। তাহলে সেটা তুমি পুট করেছো, পুট করে যে কে এর ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা তুমি এখান থেকে ক্যালকুলেট করে নিয়েছো। এত মিনিট ইনভার্স, কারণ টাইমটা কি বলেছে, মিনিটে বলেছিল, ঠিক আছে, এত মিনিট পেয়ে গেলে তুমি। সেকেন্ড কেসে টেম্পারেচার দুটো তোমাকে বলে দিয়েছে 60 থেকে 30 হয়েছে, তাহলে টেম্পারেচার চেঞ্জ কতখানি হবে, 30 ডিগ্রি সেলসিয়াস। অ্যাভারেজ টেম্পারেচার কতখানি হবে, 45 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কুলিংয়ের সূত্র কী বলছে, টেম্পারেচার চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ টেম্পারেচার দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু অ্যাভারেজ টেম্পারেচার মাইনাস সারাউন্ডিং টেম্পারেচার, পরিবেশের টেম্পারেচার। তাহলে এটা জানো, এটা জানো, এটা জানো, পুট করে দাও এখান থেকে। এখানে টি প্রাইমটা জানো, টি প্রাইমটা বের করবো আমরা, কে এর ভ্যালুটা আমরা একটু আগে বের করলাম, সেটা পুট করে দিয়েছি, এখান থেকে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে পরে টি প্রাইমের ভ্যালু আসছে 9 মিনিট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন 12 দাগের বি, রাইট। এটা কিছুই না, অনুভূমিক টেবিলের ওপর রাখা একটি অবতল কাচের পাত্রের তলায় একটি ছোট্ট কাঁচ গোলক রাখা আছে, মানে এরকম ব্যাপার রয়েছে, এখানে একটা কাচের গোলক রাখা রয়েছে, এ কী করবে, অসিলেশন করবে, ছেড়ে দিলে পরে এরকম অসিলেট করবে, রাইট। তাহলে সিম্পল হারমোনিক মোশন করবে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 109 সেন্টিমিটার। বলছে যদি করে তাহলে গতিটির পর্যায়কাল কত হবে, পর্যায়কালের সূত্র কী হবে, 2π × √r/g, আর এর মান তোমাকে বলে দিয়েছে এত সেন্টিমিটার, তাহলে সেখান থেকে তুমি মিটারে কনভার্ট করতে পারো, হ্যাঁ, কনভার্ট করে দিয়েছি, জির ভ্যালু বলে দিয়েছে, পুট করে দাও, তোমার টাইম পিরিয়ড চলে আসবে, একদম সিম্পল কোয়েশ্চেন। ওকে, এবার 12 দাগের সিএটা, রাইট, অথবা সিটটা কী বলছে, একটি বদ্ধ নলের প্রথম উপসুরের, এগুলো খুব ইম্পর্টেন্ট, প্রথম উপসুরের সঙ্গে একটি খোলা নলের প্রথম উপসুর, হ্যাঁ, বলছে 2.2 হার্জ কম্পাঙ্কে স্বরকম্প মানে এই ফ্রিকোয়েন্সির ডিফারেন্স হবে। বলছে বদ্ধ নলের মূল কম্পাঙ্ক 110 হার্জ, তাহলে নল দুটির দৈর্ঘ্য কত হয়, বাতাসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, ফাইন। দেখো কোশ্চেনটা করেছি, খুবই সিম্পল জিনিস। তাহলে আমি প্রথমে ক্লোজড পাইপ কনসিডার করে নিচ্ছি। ক্লোজড পাইপ মিনস একটা এন্ড ওপেন থাকবে আর একটা এন্ড ক্লোজ থাকবে, সেটাকে বলি আমরা ক্লোজড পাইপ। ক্লোজড মানে এরকম ভেবো না দুটো এন্ডই ক্লোজড, সেটা কিন্তু না, তাহলে শব্দ ভাই কোথা দিয়ে ঢুকবে, তাই না। তাহলে আমরা বলে নিলাম কি, একটা এন্ড ওপেন একটা এন্ড ক্লোজড, সেটাকে বলছি আমরা ক্লোজড পাইপ। ওকে, ক্লোজডকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করবো আর ওপেনকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে দেখো যে প্রথম যে কেসটা, যে ওয়েভটা আসছে, তাহলে এটা, তাহলে এইটুকুনি যে ডিস্টেন্স মানে ওয়েভ লেন্থ কতখানি হবে, এখান থেকে এটুকুনি λ/4 হবে, দেখতেই পাচ্ছ তুমি, কারণ এটা তোমার কি, এটা তোমার হচ্ছে কি মানে ইয়েটা সুস্পন্দ বিন্দু, আর এটা তোমার নোড, এটা ঠিক আছে নিষ্পন্দ বিন্দু। তাহলে λ/4 দ্যাট ইজ ইকুয়াল টু LC, এখান থেকে ল্যামডা ভ্যালু ক্যালকুলেট করতে পারো, তাহলে আমি ফ্রিকোয়েন্সি বের করতে পারো। ফ্রিকোয়েন্সি মানে কি, ভেলোসিটি বাই ওয়েভ লেন্থ, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি যেটা পাচ্ছি সেটা তোমার V/4 × LC, এটাকে বলে আমরা মূল সুর, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, রাইট, এটা তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। ওকে, এইবার তোমাকে বলেছে প্রথম উপসুরের ক্ষেত্রে একটা মানে মিডিল পয়েন্ট একটা নোড থাকার কথা, এখানে একটা নোড রয়েছে বাট এইখানে একটা নোড থাকার কথা, তাহলে সেই রকম ছবিটা আমি এঁকেছি এখানে। তাহলে এখানে দেখতেই পাচ্ছি এইটুকুনি λ/4, এটুকুনি λ/2, তাহলে পুরো LCটা কত আসছে, λ/4 + λ/2 আসছে, সেটাকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি 3 λ/4 আসছে, আর ল্যামডার মান কত আসছে 4LC/3, তাহলে ফ্রিকোয়েন্সি কতখানি হয়, ভেলোসিটি বাই, আমরা জানি ভেলোসিটি বাই ওয়েভ লেন্থ হয়ে থাকে, তাহলে ওয়েভ লেন্থটা পুট করে দিয়েছি, তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি। ওকে, এটাই কি দেখো V/4LC মানে কি, এই যে তোমার ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি সেটা, তাই না, V/4LC, তাই আমি এখানে 3 টাইমস লিখে দিয়েছি, এগুলো তোমরা মনে রাখতে পারো। হ্যাঁ, আমি এটা করে দিয়েছি, তুমি সিম্পল প্রথম উপসুরের ক্ষেত্রে তুমি এটা লিখতে পারো এবং এই এনসির ভ্যালু তোমাকে জানতে হবে। ওকে, সো ছবি এঁকে করাটা বেশি সুবিধাজনক। হ্যাঁ, নেক্সট কি দেখো, তাহলে এটা থাকলো। ওপেন পাইপের ক্ষেত্রে আমরা করেছি, তাহলে ওপেন পাইপের ক্ষেত্রে কী হয়, একটা নোড হয়, দুটো তোমার অ্যান্টি নোড হয়ে থাকে। তাহলে দেখো এখানে যে মানে L0
কত হবে তাহলে λ/4 প্লাস λ/4, কারণ এখান থেকে এটুকু λ/4 দেখতেই পাচ্ছ, মানে নোড আর অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স ফেলে λ/4 হয়ে থাকে। ওকে, মানে আর তুমি যদি বলো দুটো অ্যান্টিনোডের মধ্যে ডিস্টেন্স, সেটা λ/2, অ্যাকচুয়ালি তো তাই আসছে, এটা কাটাকাটি করলে কী আসবে বাবা, λ/2 আসবে, তাই তো এসছে, তাই না? তাহলে λ = 2 × L0, তাহলে ন্যাচারাল যে ফ্রিকোয়েন্সি বা ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি সেটা কত আসছে, v/λ v/2L0, এটা তোমার কি মূল সুর। ওপেন পাইপের ক্ষেত্রে মূল সুর কিন্তু v/2L0, আগেটা কি ছিল 4LC ছিল, রাইট? দুটো ডিফারেন্ট হয়ে থাকে। এবার বলে তোমাকে কী বলেছে, প্রথম উপসুর বলেছে, তাহলে প্রথম উপসুরের ক্ষেত্রে এখানে দুটো নোড পয়েন্ট থাকতে হবে। আগেটা যেরকম ছিল দেখো, দুটো নোড পয়েন্ট ছিল না, দুটো নোড পয়েন্ট, এখানেও সিমিলারলি দুটো নোড পয়েন্ট থাকতে হবে। তাহলে দুটো নোড পয়েন্ট নিয়ে নিয়েছি আমরা, এরকম ছবি এঁকে নিয়েছি। তাহলে এইটুকুনি ডিস্টেন্স প্লাস ইকুয়াল টু এইটুকুনি বলতে পারি আমরা, এখান থেকে ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি যে L0 = λ আসছে। তাহলে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি সেটা কত আসবে, আমি এরকমভাবে নাম দিয়ে ডিনোট করেছি, সেটা v/L0 আসছে, এটা তোমার প্রথম উপসুর। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এটা কী হয়, N01 মানে 0 না, এটা O1 = 2 × NO, তাহলে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তার 2 টাইমস হয়ে থাকে, এটাকে বলে থাকি আমরা প্রথম উপসুর। এইবার তোমাকে কোশ্চেনটায় বলেছে দেখো, বদ্ধ নলের যে মূল কম্পাঙ্ক মানে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি সেটা বলে দিয়েছে, তাহলে NC = 110 বলে দিয়েছে। তাহলে NC ভ্যালু তুমি জানো v/4LC, দেখো v/4LC, ঠিক আছে, ক্লোজড পাইপের ক্ষেত্রে বা বদ্ধ পাইপের ক্ষেত্রে। তাহলে এটা পুট করলাম, এখান থেকে আমরা ভেলোসিটি জানি, তাহলে এলসির ভ্যালু বের করতে পারবো, সেটা কত আসছে 0.75 মিটার আসছে, ঠিক আছে। তোমাদের বইতে কিন্তু মানে এসে ভুল দেওয়া আছে উত্তর, এটাই আসবে উত্তর। শর্তানুসারে তাহলে কী বলেছে যে স্বরকম্পের ডিফারেন্সটা তোমাকে বলে দিয়েছে, এইটা মানে স্বরকম্প মানে কি ফ্রিকোয়েন্সির ডিফারেন্স, সেটা তোমাকে বলে দিয়েছে 2.2, সেটা পুট করে দিয়েছো ভ্যালুগুলো। তাহলে এখান থেকে তুমি দেখো এলসির ভ্যালু জানো, পুট করে দাও, তাহলে এলজির ভ্যালু তুমি ক্যালকুলেট করতে পারবে, তাহলে এটা তোমার আনসার হবে, বুঝতে পারলে? তাহলে এটা তোমার কি ওপেন পাইপের ক্ষেত্রে লেন্থ, আর এটা তোমার ক্লোজড পাইপের ক্ষেত্রে লেন্থ। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলো সব সলভ করতে পারি। নেক্সট দিন আমরা আরও কয়েকটা সেট নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করছি এইভাবেই করার, কারণ এইভাবে করলে পরে কি খুবই অল্প সময়ের মধ্যে অনেকগুলো মানে সেট আমরা একসাথে করতে পারবো। তো আশা করি তোমাদের অনেকগুলো সেট আমি করে দিতে পারবো, তো আমি চেষ্টা করছি। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।